আমি আজকে আমার চোখের সামনে ঘটে থাকা একটা ঘটনার কথা তোমাদেরকে বলবো। তবে শোনো, বেশ কিছুদিন আগে তাড়াতাড়ি কর, আরে তাড়াতাড়ি কর, লাশটাকে গাড়িতে তুলতে হবে তো। কেমন রাস্তার ধারে পড়ে আছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। এই চল চল, হ্যাঁ ঠিকই বলেছিস, অনেক রাত হয়ে গেছে। এই জায়গাটাও কেমন অন্ধকার, গা ছমছমে ভাব একটা। লাশটাকে দুজন ধরাধরি করে গাড়ির ভেতর ঢুকিয়ে গাড়িটা নিয়েই তারা রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের সামনে যখনই গাড়িটা এসে উপস্থিত হয়, দুজনেই নেমে দরজা খুলে দেখে গাড়ি থেকে লাশটা উধাও। এই কি কি হলো ব্যাপারটা? লাশটা লাশটা গেল কোথায়? সত্যি তো, লাশটা গেল কই? গল্প শোনার নেশায় বিভূতি আর কিশোরী চলে এসেছে। কিশোরী অনেকক্ষণ থেকেই বলছে, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, চলো কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ তা যা বলেছ, মনটাকে একটু ফ্রি করতে পারলে খুব ভালো হতো। সত্যি কথা বলতে, মন ফ্রি করবার জন্য কিন্তু আমাদের একটা ভালো রসদ আছে। আমাদের ঠাকুরমশাইয়ের গল্পগুলো আমাদের অনেকটাই ব্যস্ততম জীবনে আনন্দের অনুভূতি দেয়। আজকে কিন্তু ঠাকুরমশাইকে একটা জবরদস্ত গল্প বলতে হবে। তুমি যে ঠাকুরমশাইয়ের ঘটনাগুলোকে গল্প বলছো, ঠাকুরমশাই যদি একবার শোনে তোমার ওপর কিন্তু খুব রেগে যাবে। আমি কিন্তু সবই শুনতে পাচ্ছি। তোমরা সব সময় ভাবো আমি গল্প বলি। আমি আজকে তোমাদের আর কোনো ঘটনার কথাই শোনাবো না। এগুলো আমার সাথে ঘটা বাস্তব অভিজ্ঞতা। এগুলো তোমাদেরকে একদিন আমি ঠিক প্রমাণ দিয়ে দেব। আরে না না ঠাকুরমশাই, আমি কিন্তু সবই বিশ্বাস করি। তাতে আর কি হয় বলো? বিভূতি আর কিশোরীর প্রিয় ঠাকুরমশাই মুখ ভার করে পালঙ্কের ওপর উঠে বসল। তখন অবস্থা বেগতিক দেখে কিশোরী বলল, আরে না না ঠাকুরমশাই, আপনি ভুল বুঝছেন। আমি বিশ্বাস করি, আপনি সত্যি ঘটনাই বলছেন, আমি বিশ্বাস করি। কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে বিশ্বাসটা একটু টালমাটাল হয়ে যায় আর কি, আর কিছু নয়। হ্যাঁ, তাহলে কেন আসো হে বাবু, আসতে হবে না আর পরের দিন থেকে। হ্যাঁ, আপনার বলার মধ্যে এমন একটা টান থাকে, সেই টানের জন্যই আমি আসি। সেটার উপেক্ষা করা আমাদের আমার আর বিভূতির পক্ষে সম্ভব নয়। হ্যাঁ একদম ঠাকুরমশাই, আপনি বলুন না, একটা ঘটনা আমরা শুনতে চাই, একটা ভয়ঙ্কর ঘটনা। বিভূতি কথা শেষ করার আগে ঘরের ভেতরে প্রবেশ করে এক বয়স্ক বৃদ্ধ। ব্যস্ত হয়ে বলতে শুরু করে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কি তারানাথ তান্ত্রিক? আপনার কথা অনেক শুনেছি, আপনার কাছে এসেছি একটা বিপদে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ বলুন কি হয়েছে। চারিমা, একটু জল নিয়ে আয় তো, আর এক কাপ চা বসা। আপনাকে বলতে গেলে প্রথম থেকেই ঘটনাটা বলতে হবে, আপনি না হলে কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনিও তো উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। হ্যাঁ
এবার বলুন কি হয়েছে। বিভূতি আর কিশোরীও নড়ে চড়ে বসল। লোকটা বড় বড় চোখ করে বলতে থাকলো, আমার বাড়ি আর শিমুলতলি গ্রামে। আমার বাড়িতে আমি আর আমার বউ বসবাস করি। কয়েকদিন হলো আমার নাতিটা এসেছে। সেদিন রাতের বেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, হঠাৎ কিরে ওই দিকে তাকিয়ে বসে আছিস যে, কিছু হয়েছে? না না, কি সুন্দর ওই খালপাড়টা দেখো দাদু, যেন মনে হচ্ছে খালপাড় আমাকে টানছে, আমাকে যেতে বলছে ওখানে। খাল পাড়ের ওধারে তো ডোমেদের পাড়া রে, আর ওই ডোমেদের মধ্যেই একজন আবার কালকে মারা গেছে। মারা গেছে? এই কিভাবে মারা গেল? বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আমার নাতি তখন বায়না ধরলো ও ওখানেই যাবে। আমি তাই জন্য নাতিকে নিয়ে ওখানে গেলাম। খাল পেরোবার জন্য একটা কাঠের সাঁকো ছিল। সেই সাঁকো পেরিয়ে ওদের বাড়ি যখন যাই, ততক্ষণে দেহ হাসপাতাল থেকে চলে এসেছে। কাটাকুটি করে দেহ আর ওষুধের একটা পচনের গন্ধ চারিদিকে দুর্গন্ধ হয়ে ছড়িয়ে পড়েছে। তুমি চলে যাও দাদু ভাই, এই এখানে আর থেকো না, ওকে শ্মশানে নিয়ে যাবে। শ্মশানে আমরা লাশটাকে নিয়ে যাই। লাশটাকে রেখে আমরা যখন কাঠ কাটতে ব্যস্ত, তারপর যখন ফিরে আসি, লাশটাকে আর দেখতেই পাই না, কিন্তু কিছু যেন একটা টেনে নিয়ে যাওয়ার মতন শব্দ হচ্ছিল। হ্যাঁ, এটা কি করে সম্ভব হয়? আশ্চর্য ব্যাপার, এরকমও হয় নাকি? এটাই হয়েছিল। তারপর থেকে আমাদের গ্রামে একজন দুজন করে নিখোঁজ হওয়া শুরু করে। কাল রাত থেকে আমার নাতিটাও নিখোঁজ। ঠাকুরমশাই, আপনার কথা অনেক শুনেছি, আপনার পায়ে পড়ি, আমার নাতিটাকে বাঁচান। চলুন আমাদের সাথে আমাদের গ্রামে। আমি গরুর গাড়ি সঙ্গেই নিয়ে এসেছি, আপনি চলুন একটিবার। ঠিক আছে, খুব জটিল ব্যাপার, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি যাব। কি হে বিভূতি, যাবে নাকি? আর কিশোরী, তোমার তো সব সময় মনে হয় আমি গল্প বলছি, চলো, আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি, খুব খারাপ কিছু অপেক্ষা করছে। যাবে নাকি আমার সাথে, নাকি আবার ভয় পেয়ে গেলে? হ্যাঁ? ঠাকুর মশাইয়ের কথাটা কিশোরীর গায়ে লাগলো। সঙ্গে সঙ্গে কিশোরী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কিছুক্ষণ আগেই তো আমাদের কোথাও একটা যাওয়া নিয়ে কথা হচ্ছিল। আপনার সাথেই যাই না হয়, একটা ভালো অভিজ্ঞতার সম্মুখীনও হব। গরুর গাড়িতে বসে আছে কিশোরী, বিভূতি, বৃদ্ধ এবং ঠাকুরমশাই। আপনার নামটাই তো জানা হলো না, আপনার নামটা কি? আমাকে ক্ষমা করবেন, আসলে চিন্তায় চিন্তায় আমার নাম হরিশঙ্কর। আপনার নাতি কি আপনার কাছেই থাকে? না না, ও আমাদের কাছে থাকে না, ও শহরেই থাকে ওর বাবা মায়ের সাথে। আর কদিন হলো গ্রামে এসেছে ঘুরতে। কিন্তু এই যে কি বিপদ হয়ে গেল, আমি তো ভাবতেই পারি না। আমার মন বলছে আপনার নাতি বাড়ি ফিরে এসেছে।
তবে ওর উপর অনেক বড় একটা কালো ছায়া আমি অনুভব করতে পারছি। গরুর গাড়ি এসে থামল খালপাড়ের পাশে একটা ছোট্ট পাকা বাড়ির কাছে। খাল পারাপারের সময় দূরের একটা শ্মশানে কিছু লোক চিৎকার চেঁচামেচি করে চলেছে। ঘরের কাছে এসে গাড়ি থেকে সবাই নামে। ঘরের ভেতর প্রবেশ করতেই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে একজন মধ্যবয়স্ক মহিলা। অজয় ফিরে এসেছে, অজয় অজয় ফিরে এসেছে। এই কথা শুনে উপস্থিত সকলেই চমকে যায়। সত্যি আশ্চর্যের ব্যাপার, আপনার মধ্যে অনেক ক্ষমতা। আপনি বললেন আর সেটাই ঠিক হলো। তবে এখনো কিন্তু চিন্তা কমেনি। এখনো অনেক বিষয় আছে যা কল্পনাতীত। আচ্ছা, দূরে ওটা কিসের চিৎকার চেঁচামেচি হচ্ছে? শ্মশান থেকে একটা অর্ধেক খাওয়া দেহ উদ্ধার হয়েছে। কি জানি কি হয়েছে আমাদের গ্রামে, সকলেই ভয়ে ভয়ে আছে। ঘরের বাইরে কারোর একটা পায়ের চলার শব্দ শুনে তারানাথ সজাগ হয়ে বিছানার উপর উঠে বসে। বাড়ির আশেপাশে কেউ বা কারা যেন ঘোরাফেরা করছে। আর কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তারানাথ জানলার কাছে গিয়ে বাইরের দিকটা ভালো করে দেখেই লক্ষ্য করে জানলার বাইরে কিছু একটা কালো ছায়া একটা কিছু চিবিয়ে খাচ্ছে। এই রাত দুপুরে লাশ আনতে যাওয়া কি বিরক্তিকর। আরে রাস্তার ধারে পড়ে আছে, না নিয়ে এলেও তো আবার সমস্যা। আর তাড়াতাড়ি চলো, অনেক রাত হলো। দুজনে মিলে রাস্তার ধার থেকে লাশটা তুলে গাড়িতে করে যখন হাসপাতালের সামনে নিয়ে এসে দাঁড়ায়, দরজা খুলে দেখে ভেতরে লাশটা উধাও। দুজনেই খুব ভয় পেয়ে যায়। এই লাশটা গেল কই? ভূত 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 ভুতুরে ব্যাপার, এই তো পুরো ভুতুরে ব্যাপার। হাসপাতালে সমস্ত কাজ সেরে যখন বাড়ি ফিরছিল ড্রাইভার, তখন রাত ওই 2টো বাজে। লাশটা যে কোথায় উধাও হয়ে গেল কি জানি। মনে মনে ভাবছিল কিছুক্ষণ আগের এই ঘটনাটা। এমন সময় হঠাৎ এক ভয়ঙ্কর খিলখিল করে হাসির শব্দে দুজনেই চমকে ওঠে। কে হাসে এত অদ্ভুত ভাবে? দুজনেই হঠাৎ দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দেখতে মানুষ। গোটা শরীর কাঁটা ছেঁড়া, সাদা ফ্যাকাশে গায়ে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, বড় বড় দুটো দাঁত বার করে। একেই তো দেখেছিলাম, কিন্তু এটা কি করে হচ্ছে? এটা তো অসম্ভব। ভয়ঙ্কর দেখতে সেই প্রেতাত্মা এগিয়ে আসে ওর দিকে। গলাটা টিপে ধরে আস্তে আস্তে, ছটফট করতে করতে নেতিয়ে পড়ে লোকটা। তারপর তার পা ধরে টানতে টানতে নিয়ে যায় জঙ্গলের ভেতরে।
হঠাৎ করেই আমাদের প্রিয় ঠাকুরমশাই বিছানার ওপর উঠে বসে। সারা রাত ঘুমোতে পারছে না। কিছু একটা অস্বস্তিতে বারবার তার ঘুম ভেঙে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:30 বাজে। মনটা ভীষণই বিচলিত। আমি ব্রহ্ম মুহূর্তে একটু ধ্যান করব। মেঝেতে বসে পড়ে সে। এক মনে মায়ের জপ করতে থাকে। এমন সময় ঘরের ভেতর থেকে শুনতে পায় এক চিৎকার আর কান্নার আওয়াজ। কি হলো? কিসের চিৎকার? তো কারো বিপদ হলো নাকি? চিৎকারের শব্দ শুনে সকলেই জড়ো হয়েছে একটা জায়গায়। তারানাথ দেখে বয়স্ক মহিলা কান্নাকাটি করছে। ওদের তিনজনকে দেখতে পায় হরিশঙ্কর বাবু। এগিয়ে এসে বলেন, একটি বার আমার সাথে আমার নাতির ঘরে চলুন, ভয়ঙ্কর কাণ্ড। হরিশঙ্কর বাবুর কথায় তিনজনে এগিয়ে চলে একটা ঘরের দিকে। সেই ঘর থেকেই ভেসে আসছে কিছু একটা খাওয়ার আওয়াজ। ঘরের ভেতরে যেতেই লক্ষ্য করে মানুষের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে অজয়। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! সেই দৃশ্য দেখে কিশোরী আর বিভূতি চোখ বন্ধ করে ফেলে। মানুষের হাত ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে অজয়। এ কি বিপদ হলো! একটা কিছু করুন ঠাকুরমশাই, এখন আপনি ভরসা। নুন আনুন, নুন নিয়ে আসুন তাড়াতাড়ি। ঠাকুরমশাই নুন দিয়ে পুরো ঘরটাকে ঘিরে ফেলে। তারপর ঘরে প্রবেশ করে সে বলে, তোমরা কেউ ঘরের ভেতর প্রবেশ করবে না। যাই হোক না কেন, তোমরা কেউ ঘরের ভেতর প্রবেশ করবে না, ঠিক আছে? এদিকে ঠাকুরমশাই ঘরের ভেতর প্রবেশ করতেই কিছুটা দূরে ছিটকে যায় অজয়। না না না, একবার এগোবি না। এক পাও যদি এগোস তাহলে আমি কিন্তু মেরে ফেলবো একে একে সবাইকে। এই বলে নিজের শরীরটাকে নখ দিয়ে ছিঁড়তে শুরু করে। অজয়ের দেহ থেকে রক্ত গড়িয়ে পড়ে। আমাকে বাঁচাও দাদু, দাদু আমাকে বাঁচাও, দিদা, ও দিদা। অজয়ের কণ্ঠ শুনে দাদু দিদা থাকতে পারে না, ঘরের ভেতর প্রবেশ করতে চায়। আমাদের ঠাকুর মশাই জোরে হুঙ্কার দিয়ে বলে, খবরদার, কেউ যেন এক পাও ঘরে না ঢোকে। কে তুই? কি চাস? বেরিয়ে আয় ওর দেহ থেকে, বেরিয়ে আয়। না, কিছুতেই না। আমি এখানেই থাকবো, এর দেহেই থাকবো। তুই আমার কিচ্ছু করতে পারবি না।
তুই এক পা এগিয়ে এলেই মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। এই কথা বলার সাথে সাথেই অজয়ের দিদা জোরে জোরে কেঁদে ওঠে। না না, আপনি কিছু একটা করুন, এইভাবে ছেলেটার কষ্ট দেখতে পারা যাচ্ছে না। দিদা, দিদা, আমাকে বাঁচাও দিদা। একদম এরম কথায় ভুলবেন না আপনারা। ও এইভাবে আপনাদেরকে ভোলাচ্ছে, ভুলে যাবেন না এর ভেতর রয়েছে এক পিশাচ। ঠিক ধরেছিস, তুই ঠিক ধরেছিস, তবে তুই আমার কিছুই করতে পারবি না। তুই কিছু করলে আমি একে শেষ করে দেব। একে শেষ করলে তোর কি হবে? কিচ্ছু পাবি না, উল্টে আমার কাছে ধরা পড়বি, শয়তান। এই বলে তারানাথ বিড়বিড় করে মন্ত্র করতে শুরু করে। তারানাথের মন্ত্রের জোরে অজয় ছটফট করতে শুরু করে। বিভূতি আর কিশোরী বাইরে থেকে সবকিছু দেখতে পায়। ভয়ে তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর অজয়ের মুখ থেকে একটা কালো ধোঁয়া নির্গত হয়। সাথে সাথেই অজয় লুটিয়ে পড়ে মাটিতে। কালো ধোঁয়া ঘরের একটা কোণে গিয়ে এক ভয়ঙ্কর পিশাচের রূপ নেয়। সেই পিশাচটাকে দেখতে হরিশঙ্কর বাবু বলে, আরে এ তো সেই ডোম যে কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। সেই দিন আমাকে অজয় দেখতে গেছিল, আমি অজয়ের সাথে চলে আসি। ওকে আমার খুব পছন্দ হয়েছে। আত্মহত্যা করে মরেছ? তোমার আত্মার শান্তি হয়নি। এই নরক যন্ত্রণা থেকে আমি তোমাকে মুক্তি দেব। আমি তো মুক্তি চাই না, এই তো বেশ আছি। নিজেকে আর এই মায়ার বন্ধনে জড়িয়ে রেখো না। আমি মুক্তি চাই না। ছায়ামূর্তিটা আবারও অজয়ের দিকে এগোতেই আমাদের ঠাকুর মশাই তার দিকে সমস্ত শক্তি দিয়ে আঘাত করে। দাও দাও করে জ্বলতে থাকে তার দেহ। চারিদিকে তার চিৎকার ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে অজয়ের জ্ঞান হয়। সে কিছুই মনে করতে পারে না। আমি আর কিশোরী তো এই সব দেখে পুরো অবাক হয়ে যাই। কিশোরী আমাকে ঠেলে বলে, ভারী আশ্চর্য, ভারী আশ্চর্য